আচ্ছা, আপনি কি কখনো কাউকে হাত বাড়িয়ে সাহায্য করেছেন? হয়তোবা করেছেন, কিন্তু নিজের জীবনের বিনিময়ে কি কোনোদিন সাহায্য করার কথা ভেবেছেন যেখানে আপনার প্রাণও যেতে পারে? বিষয়টা অনেক অদ্ভুত, তাই না? আজকের মুভিটি সেই ইঙ্গিতেই তৈরি করা হয়েছে। এখানে দেখানো হয়েছে একদল ভ্রমণকারী কিভাবে ভ্রমণ করতে গিয়ে 2জন লোক নয়, 5জন লোক নয়, একদম একটি জনগোষ্ঠীকে সাহায্য করেছে, তাও আবার নিজেদের প্রাণের বিনিময়ে। হ্যাঁ, বিষয়টা অদ্ভুত হলেও মুভিটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে প্রত্যেকটি ধাপে ধাপে আপনার মনে হবে শুধু রহস্যের নানান প্রশ্ন। মুভিটি জার্নি সার্ভাইভাল বললেও কম হবে না, কেননা এই মুভিতে দেখানো হয়েছে একটি বাসে কিভাবে কিছু ভ্রমণকারী তাদের একতা ও বুদ্ধিমত্তা দিয়ে বড় ধরনের টেরোরিস্টদের হাত থেকে রক্ষা পায় এবং সেই টেরোরিস্টদেরকে শাস্তি দেয়। তো চলুন ঘুরে আসি এসব রহস্যে ঘেরা অ্যাডভেঞ্চার ও সার্ভাইভাল থ্রিলার মুভি থেকে। তবে তার আগে আমি রাকিবুল A to Z গল্পের পক্ষ থেকে আপনাদের জন্য আরো একটি নতুন মুভি নিয়ে আসলাম, অ্যান্ড দ্য মুভি নেম অফ আইস রোড ভেঞ্জেন্স। মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন প্রাক্তন জেনারেল মাইক, যিনি ছিলেন দুঃসাহসিক ও অ্যাডভেঞ্চার প্রেমিক। বৃদ্ধ অবস্থায় তার সময় কাটছে না বলে তিনি ইচ্ছা পোষণ করেন নেপালের কাঠমান্ডুতে গিয়ে পৃথিবীর বৃহত্তম পাহাড় মাউন্ট এভারেস্টে উঠবেন। এজন্য তিনি সকল ব্যবস্থাপনা গ্রহণ করেন, অর্থাৎ সেই দেশের ভিসা পাসপোর্ট সম্পন্ন করার পর নেপালের উদ্দেশ্যে রওনা হন। তিনি এয়ারপোর্টে পৌঁছাবার পর একজন গাইডকে খুঁজছিলেন, যাকে তিনি ইংল্যান্ড থেকেই রিজার্ভ করেছিলেন। যাই হোক, তার গাইডের নাম ছিল ড্যানি এবং সে দুঃসাহসিক ও মার্শাল আর্ট জানা একজন ব্যক্তি ছিলেন। মাইকের সাথে ড্যানির দেখা হওয়ার পর তাদের মধ্যে আমরা এক গল্প দেখতে পাই এবং যার মধ্য দিয়ে তাদের অনেক মিল হয়ে যায় এবং আমরা জানতে পারি ড্যানি মাউন্ট এভারেস্টে প্রায় 10 বার উঠেছে। যাই হোক, তারা এই গল্প করতে করতে একটি বাসে উঠে পড়ে এবং যে বাসটি তাদেরকে মাউন্ট এভারেস্টের সীমান্ত বা যেখান থেকে তারা ওঠা শুরু করবে সেই পর্যন্ত নিয়ে যাবে। এই বাসের মধ্যে একজন বৃদ্ধ ড্রাইভারকে আমরা দেখতে পাই, যে অনেক ফানি ক্যারেক্টার এবং সেই বাসের মধ্যে ওটা যাত্রীদেরকে সবসময় বিনোদন দিতে থাকে তার কথার মাধ্যমে। এরপর আমরা দেখতে পাই বাসের মধ্যে আরো কিছু যাত্রী রয়েছে, এর মধ্যে প্রফেসর হ্যাঙ্ক এবং তার মেয়ে স্টার ছিল, এছাড়া অনেকেই ছিল। যাই হোক, বাসটি তাদের গন্তব্যের দিকে এগোচ্ছিল। এরপর সিনটা পাল্টে যায় এবং আমরা দেখতে পাই একটি গ্রামে এক প্রভাবশালী বিজনেসম্যান গ্রামবাসীদের বলে এই এরিয়ার মধ্যে একটি প্রজেক্ট করা হবে এবং যেখানে আপনাদের কর্মসংস্থান অনেক বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আপনাদের এই এলাকাটির উন্নতি ঘটবে। তার কথা শেষ হতেই গ্রামের মোড়ল বা প্রধান বলে, আপনাদের প্রজেক্ট এখানে করলে আমাদের বায়ুমণ্ডল ও পানি দূষিত হবে, এর মাধ্যমে আমাদের এলাকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে। কথাটি প্রত্যেক গ্রামবাসীর মনে জায়গা করে নেয় এবং গ্রামবাসীরা গ্রাম প্রধানের কথা মতো এর বিরোধিতা করতে থাকে। তারপর আমরা দেখতে পাই সেই এলাকাটিতে গ্রাম প্রধানের বৃদ্ধ বাবা শহর থেকে বাসে করে ফিরছিলেন এবং যেই রাস্তাটি একটি পাহাড় কাটা রাস্তা ছিল, সেই ব্যবসায়ী বা গ্যাং, আমরা বলবো গ্যাং, সেই গ্যাংয়ের লোকেরা গ্রাম প্রধানের বাবাকে ষড়যন্ত্র করে মেরে ফেলে এবং যেটি একটি অ্যাক্সিডেন্ট বলে ঘোষণা করে দেয়। বিষয়টি বুঝতে পারে গ্রাম প্রধান যে এটি কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, তাই সেও দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এরপর সিনটা এখান থেকে শিফট করা হয় এবং আমরা দেখতে পাই একজন ছেলেকে, যে গ্রাম প্রধানের সঙ্গে কথা বলছিল ফোনে। আসলে এই ছেলেটির নাম ছিল বিজয় এবং যে ওই গ্রামের গ্রাম প্রধানের ছেলে ছিল। তার বাবার সঙ্গে কথা শেষ করে বিজয় দ্রুত তার সঙ্গে বাসে উঠে পড়ে এবং তাকে ফলো করে একজন মেয়ে ও একজন ছেলে সেই বাসে উঠে পড়ে আমরা দেখতে পাই এবং তারা যে বাসটিতে উঠেছিল সেই বাসটিতেই ছিল আমাদের মুভির প্রধান ক্যারেক্টার মাইক ও ড্যানি। এরপর আমরা দেখতে পাই বাসটি রানিং অবস্থায় এই 2জন লোক বাসের মধ্যেও হঠাৎ করে গান বের করে তাদেরকে গানের আওতায় নিয়ে আসে এবং বৃদ্ধ ড্রাইভারটিকেও বন্দুকের নিচে রাখে, তাকে বলে তাদের কথা মতো গাড়ি চালাতে। পরিস্থিতি বেগতিক দেখে মাইক সেলিং থেকে এটি রড নিয়ে বাসের তলায় চাকার সঙ্গে এমন ভাবে আটকে দেয় যার ফলে চাকাটি বাস্ট হয়ে যেতে থাকে এবং বাসের মধ্যে তখনই এক ফাইট দেখতে পাই আমরা। এই ফাইটের মধ্যে দিয়ে মুভির অ্যাকশন সিন প্রকাশ পায়। আমরা দেখতে পাই মাইক ও তার গাইড অর্থাৎ মাইক ও ড্যানি, তারা দুজনে মিলে সেই 2জন টেরোরিস্টকে অনেক
ভাবে প্রতিহত করার বা আটকানোর চেষ্টা করে এবং সেখানে ফাইটই অনেক মর্মান্তিক ছিল। যাই হোক, পরিশেষে আমরা দেখতে পাই সেই দুইজন যাত্রীকে, সেই দুইজন সন্ত্রাসীকে আমরা দেখতে পাই। তারা তাদের নাগালে নিয়ে এসেছে এবং পরিস্থিতি তাদের অনুকূলে নিয়ে এসেছে, কিন্তু বাসের চাকাটি বাস্ট হয়ে যাওয়ায় হঠাৎ করে পাহাড় থেকে তারা নিচে পড়া ভাব হয়ে ওঠে। এরপর আমরা দেখতে পাই বাসটি সেখানে আটকে গেছে এবং ওই গ্রামটির এক সাইডে বাসটি আটকা পড়ে যায় পাহাড়ের চূড়ায়। এরপর সেখানে পুলিশ হাজির হয় এবং যারা সেই দুইজন সন্ত্রাসীকে আটক করে এবং পুলিশ তাদেরকে বলে ঘটনাস্থল থেকে অতি তাড়াতাড়ি চলে যেতে। তখন তারা মনে সন্দেহ হয়, তারা ভাবে কেন তাদেরকে এই ঘটনাস্থল থেকে অতি তাড়াতাড়ি যাওয়ার কথা বলা হচ্ছে এবং গ্রামটি শুনশান অবস্থায় পড়ে রয়েছে, কেন মানুষজন নেই এবং পুলিশের এমন কথা শুনে তারা একটু ভাবতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই মাইক ও ড্যানি এবং তার সঙ্গে প্রফেসর হ্যাঙ্ক, তারা তিনজন মিলে আশেপাশে ঘুরতে বেরিয়েছে। এদিকে বাসটি রিপেয়ার করা হচ্ছে। তারা হঠাৎ করেই দেখতে পায় একটি পরিত্যক্ত বাড়ির গেটের সামনে একজন পুলিশ পাহারা দিচ্ছে। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হয় এবং যখনই তারা সেই গাড়িটিকে আঘাত করে অস্ত্র নিয়ে ভিতরে পৌঁছায় তখনই তারা অবাক হয়ে যায়। তারা দেখতে পায় গ্রাম প্রধানের ছেলে বিজয়কে সেই সন্ত্রাসীরা আটক করেছে এবং তার কাছ থেকে তার বাবার লোকেশনটা জানতে চাইছে। বিষয়টি তাদের কাছে পরিষ্কার হয়ে যায়। তখন তারা ছেলেটিকে বাঁচাবে বলে মনস্থির করে এবং আমরা দেখতে পাই ড্যান ও মাইক তারা দুজনে মিলে গান নিয়ে অগ্রসর হচ্ছে। এদিকে প্রফেসর হ্যাঙ্ক সেখানে তাদের জন্য অপেক্ষা করে, কিন্তু যখনই মাইক ও ড্যান ক্রিমিনালদের বন্দুকের আওতায় আসে তখনই প্রফেসর বেরিয়ে এসে বলে যে কাজটি তোমরা করছো এটি আসলে উচিত নয় এবং আমি ইতিমধ্যে ইউনাইটেডস অফ আমেরিকার আইন বিভাগে তোমাদের এই জঘন্য কর্ম সম্পর্কে বলেছি এবং তারা আসছে তোমাদের আটক করার জন্য। কিন্তু অপরাধীরা তার এই চাল বুঝতে পারে এবং তাকে ঘটনাস্থলে গুলি করে মেরে ফেলে। এরই মধ্য দিয়ে আমরা মাইক আর ড্যানের এক ফাইট দেখতে পাই। তারা সেই অপরাধীদের সাথে ফায়ারিং করছে এবং সেখান থেকে কোনো মতে বেরিয়ে আসে। দ্রুততার সাথে তারা বাসে উঠে পড়ে এবং তখন স্টার তাদেরকে বলে আমার বাবা কোথায় এবং তারা হতাশ হয়ে বলে তোমার বাবা আর নেই। তার এই মুহূর্তে স্টার অনেক ভেঙে পড়ে। যাই হোক, বাসের মধ্যে করে তারা অনেক কষ্ট করে সেই জায়গাটি থেকে পালাতে সক্ষম হয়। বিভিন্ন কলাকৌশল ব্যবহার করে মাইক এ যাত্রায় এই সন্ত্রাসীদের হাত থেকে বেঁচে ফেরে। এরপর আমরা দেখতে পাই হঠাৎ করেই বৃদ্ধটা গুলি লাগে, তখন সে কাতরাতে থাকে আর এই ফাইটের মধ্যে মাইকের শরীরেও একটি গুলি লাগে, কিন্তু সে সেটিকে গুরুত্ব দেয়নি। যাই হোক, তারা এই পর্যায়েও অনেক ফাইটের মধ্য দিয়ে বেঁচে যায়। আমাদেরকে আবারও মনে করিয়ে দেই যে দলটি সন্ত্রাসীদের সাথে লড়াই করছে এই দলের কোনো স্বার্থ ছিল না সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করার, কেননা তারা শুধুমাত্র ভ্রমণকারী ছিল বা টুরিস্ট ছিল। শুধু ড্যানি সেই দেশের বসবাসকারী ছিল যে মাইকের গাইড ছিল। যাই হোক, এবারের মতো তারা যখন বেঁচে যায় তখন তারা একটি জায়গায় কিছুটা বিশ্রামের জন্য গাড়িটা দাঁড় করায়। তখন তারা দেখতে পায় সামনে বড় এক পাহাড়ের ঢালু রাস্তা রয়েছে যেটি অনেক বিপজ্জনক রাস্তা এবং যে রাস্তাটি থেকে তাদের বেঁচে ফেরার 80% মরার চান্স রয়েছে। তখন ড্রাইভার, সেই বৃদ্ধ ড্রাইভার, গুলি খাওয়া বৃদ্ধ ড্রাইভারটি তাদেরকে বলে আমাকে তোমরা এখানেই রেখে যাও, আমি আর যেতে চাই না। ড্রাইভারের এমন কথা শুনে তাকে গাড়ি থেকে নামিয়ে একটি পাথরের সঙ্গে বসে দেয় এবং তাকে এটি গান দিয়ে যায় যাতে 4টি বুলেট ছিল। যাই হোক, তারা সামনের দিকে অগ্রসর হতে থাকে। একটা পর্যায়ে সেই বৃদ্ধ ড্রাইভারের কাছে সন্ত্রাসীরা এসে পৌঁছায়। তখন বৃদ্ধ সেই গানটি উঠিয়ে ফায়ার করতে থাকে, কিন্তু এতে কোনো কাজ হয় না। সেই সন্ত্রাসীরা সেখানে এসে বৃদ্ধকে হত্যা করে এবং কিছু সময় পায় মাইক ও তার সঙ্গীরা। আমরা দেখতে পাই মাইক ও তার সঙ্গীরা ভয়ানক ও বিপজ্জনক পাহাড়ি রাস্তার সম্মুখীন হয়েছে, কিন্তু তাদের সামনে এগোতেই হবে, কেননা এছাড়া তাদের সামনে কোনো উপায় নেই। পিছনেই রয়েছে সেই সন্ত্রাসী গ্যাংয়ের লোকেরা। তাই তারা সেখানে একটি মেশিনের সাহায্যে বাসটিকে বেঁধে দেয় এবং নিচে নামতে শুরু করে। সেই মেশিনটি ভালোভাবে কাজ করলেও পরবর্তীতে সেই মেশিনে একদম জাম লেগে যায়। তখন তারা সেখানে আটকে পড়ে এবং আমরা দেখতে পাই মাইক সেখানে রিস্ক নিতে চাইছিল। পরবর্তীতে সবাই রাজি হয়ে যায় এবং তারা সেই দড়ি কেটে দেয় এবং সেই ঢালু রাস্তার মধ্য দিয়ে অনেক দ্রুত গতির সাথে নিচে নামতে থাকে। একটা পর্যায়ে সেই বাসটি একটি স্থানে গিয়ে উল্টে যায় এবং একটি খাদের সামনে আটকে যায় তারা, যেখান থেকে অনেক বাস
হয়ে নিচে পড়েছে সেটা আমরা দেখতে পাই, কিন্তু এবারে তাদের ভাগ্যটি ছিল অনেক ভালো। এরপর আমরা দেখতে পাই সেই ব্যবসায়ী টেরোরিস্ট গ্যাংকে, যারা সেই ভয়ানক রাস্তায় এসেছে যেখান থেকে একটু আগেই মাইকরা অতিক্রম করেছে, কিন্তু মেশিনটি জাম লাগার কারণে তাদের সেখানে 2 ঘন্টা সময় লস হয়ে যায়। হঠাৎ করেই গ্যাং এর লিডার এর কাছে একটি SMS আসে এবং যেই SMS-টি ছিল সেই গ্রাম প্রধানের, আর ফোনটি ছিল গ্রাম প্রধানের ছেলেটিকে যখন তারা আটক করেছিল তখন তার কাছ থেকে সেই ফোনটি নিয়ে রেখে দিয়েছিল। যাই হোক, SMS এ গ্রাম প্রধান তার লোকেশন সম্পর্কে জানায়, কিন্তু এটি ছিল গ্রাম প্রধানের একটি কৌশল, কেননা তার ছেলে আগে থেকেই তার লোকেশন সম্পর্কে জানতো। যাই হোক, টেরোরিস্ট লিডার যখন তার বাবাকে মারার জন্য একজন সিরিয়াল কিলারকে পাঠায় তখন আমরা দেখতে পাই যে বাড়িটির লোকেশন দিয়েছিল সেখানে সুন্দর করে বোম সিস্টেম গেট লক করে রাখা হয়েছিল। যেই গেটই যখন সিরিয়াল কিলারটি আনলক করে তখন সে সেখানে মারা যায় এবং বিশাল এক বোম বিস্ফোরণ হয়। এরপর আমরা দেখতে পাই জয় ও মাইক সেই বাসটি করে অবশেষে তার বাবার কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে এবং তার বাবা মাইক ও ড্যান এবং স্টারকে অনেকভাবে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করে এবং তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু তখনই হঠাৎ করে মাইক জ্ঞান হারায় এবং সেখানে পড়ে যায়। এরপর ড্যান দেখতে পায় তার পেটের বাম সাইডে অনেক বড় একটি ক্ষত, যেখানে ফাইটিং এর সময় আঘাত লেগেছিল, কিন্তু মাইক সেটাকে গুরুত্ব দেয়নি। সেটার ইফেক্ট বা যন্ত্রণায় মাইক এখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর মাইকে তারা একটি বাড়িতে উঠে নিয়ে যায় এবং সেখানে তারা কোনো মতো মাইকে পেটের কাটাটিকে ব্যান্ডেজ করে দেয় এবং মাইক কিছুটা সুস্থ হয়ে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাই তারা সেই বাস নিয়ে চায়নার উদ্দেশ্যে রওনা হয়েছে। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, এত কষ্ট করছে কেন তারা? নিষ্ঠুর ব্যবসায়ীর হাত থেকে বাঁচার জন্য পারলেই তো তারা আইনের আশ্রয় নিতে পারে। উত্তরটি হলো পরিস্থিতি এমন বেগতিক ও নির্মম যেখানে কারো হাতেই ফোন ছিল না। বাসটি যখন হাইজাকাররা হাইজাক করেছিল তখন সেখানে সকলের মোবাইল ফোন নিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল এবং তারা যেই অবস্থানে রয়েছে সেই অবস্থান থেকে চীন অনেক কাছে হবে, তাই তারা চীনের উদ্দেশ্যেই রওনা হয়। যাই হোক, রাস্তার মধ্যে তাদের সামনে একটি বড় খাদ দেখতে পায় তারা এবং যেখান থেকে বড় বড় ক্রেন করে যানবাহন এপার থেকে ওপার যেত, ওপার থেকে এপারে আসতো। তখন সেখানে তারা ক্রেন বাঁধতে শুরু করে বাসের সঙ্গে। এরপর যাওয়ার জন্য ক্রেন বাঁধা শেষ হলে সেই সন্ত্রাসীরা সেই জায়গাটিতে পৌঁছাবে এমন পরিস্থিতি হয়। তখন গ্রাম প্রধান ভাবে ক্রেনটি সে চালু করে তাদের সঙ্গে ফাইট করলে জয় ও মাইক কিছুটা সময় পাবে, তাই সে ক্রেনটিকে চালু করে দিয়ে গান হাতে করে সেখানে দাঁড়িয়ে থাকে। তার এই অবস্থা দেখে বিজয় অনেক অনুগ্রহ করে ক্রেনে ওঠে আসার জন্য, কিন্তু তার বাবা বলে আমার সময় শেষ, এখন গ্রামটিকে তোকেই সামলাতে হবে। এই বলে সেখানেই দাঁড়িয়ে থাকে এবং সন্ত্রাসীদের গাড়ির উদ্দেশ্যে ফায়ারিং করতে থাকে। একটা পর্যায়ে সন্ত্রাসীরা তাকে সেখানেই গুলি করে মেরে ফেলে এবং সেই ক্রেনটিকে থামিয়েও দেয়। পরবর্তীতে ক্রেনটি যখন আবারও নিয়ে আসার জন্য অন করে তখন তাদের মধ্যে আরো এক দুর্ধর্ষ ফায়ারিং ফাইট সিন আমরা দেখতে পাই, যা তোমরা মুভি না দেখলে বুঝতেই পারবে না। প্রচন্ড গোনাগুলি চলে, গুলি করতে করতে একটা পর্যায়ে সন্ত্রাসীদেরকে জব্দ করে এবং সন্ত্রাসীরা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এমতো অবস্থায় ক্রেনটি যখন আবারও এই পাশে চলে এসেছে তখন ওই মাইক এক লাফ দিয়ে কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সেই কন্ট্রোল রুমে একজন লেডি সন্ত্রাসীর সঙ্গে তার দুর্ধর্ষ সিল ফাইট আমরা দেখতে পাই। তাকে সেখানে মৃতপ্রায় অবস্থায় রেখে ক্রেনটিকে আবারও চালু করে দেয় এবং সে এক লাফে আবারও সেই বাসেই পৌঁছায়। এরপর আমরা দেখতে পাই ক্রেনটি ধীরে ধীরে ওপারে যাচ্ছে এবং তাদের মধ্যে ফায়ারিং ফাইট হয়। তারপর দেখতে পাই হঠাৎ করেই ড্যানি সন্ত্রাসীদের পাশে থাকা একটি ড্রাম ফায়ারিং করে এবং সেই ড্রামটি বিস্ফোরণের মাধ্যমে এই পর্যায়েও তারা বেঁচে যায়, কিন্তু বিপদ এখনো পিছয়নি, কেননা সেখানে সন্ত্রাসীরা বেঁচে যায় এবং তারাও সেই ক্রেন করে আবারও তাদের পিছু করতে থাকে। পথিমধ্যে তাদের সঙ্গে আবারও সেই সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। বিপদ যেন তাদেরকে পায়ে পায়ে অনুসরণ করে হাঁটছিল। এই সংঘর্ষের মধ্য দিয়ে মুভির এক অন্যতম সিন প্রকাশ পায়, যা তোমরা মুভিটি দেখলেই বুঝতে পারবা। আসলে মুভিটির প্রতিটি অ্যাকশন সিন এতটাই রিয়েলিস্টিক ছিল যা মুভিটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলছিল। যাই হোক, মাইক তখন দেখতে পায় তাদেরকে আবারও সন্ত্রাসীরা আক্রমণ করেছে। তখন সে অনেক কষ্টে সেই সন্ত্রাসী
সন্ত্রাসীদের হাত থেকে বেঁচে ফেরে, কিন্তু সন্ত্রাসীরা তাদের পিছু ছাড়ে না। এদিকে বাসের মধ্যে ড্যান ও বিজয় তারা দুজনে মিলে সন্ত্রাসীদের মোকাবেলা করছিল। হঠাৎ করে সেই সন্ত্রাসীরা তাদের দিকে এটি লঞ্চার বম ছুড়ে দেয় এবং তখনই মাইক সেই বাসটিকে কোনোভাবে এড়িয়ে ফেলে এবং বমটি গিয়ে রাস্তার মধ্যে থাকা টানেলে আঘাত করে। এমত অবস্থায় তারা গাড়ির রেস আরো বাড়িয়ে দেয় এবং দ্রুত গতির সঙ্গে চলতে থাকে। একটা পর্যায়ে সেই টানেলের মুখ বন্ধ হওয়ার আগেই গাড়িটি তারা টানেলের মধ্যে প্রবেশ করায়, কিন্তু তাদের পৌঁছাবার পূর্বেই একটি বাইক টানেলের মুখে অবস্থায় পৌঁছায় এবং সেখানে একটি বোম ফিট করতে থাকে। মাইক তখন অনেক ভীত হয়ে পড়ে, কিন্তু সাহস হারায় না। সে আরো জোরে গাড়ির রেসটা বাড়িয়ে দেয় এবং গাড়িটি সেই বোম বিস্ফোরণ হওয়ার একটু আগেই সেই টানেল থেকে বেরিয়ে যায়। এরপরও বিপদ এখনো যায়নি, কেননা তাদের ওপর সেই সন্ত্রাসী গাড়ি করে আবারও পিছনে আক্রমণ করেছে। তারা যখন সেই টানেলটিকে পার করেছিল তখন সন্ত্রাসীরা টানেলের ওপর দিয়ে সেই টানেলটিকেই পার করেছে এবং একটা পর্যায়ে সেই সন্ত্রাসীরা বাসের একদম সন্নিকটে চলে আসে এবং সন্ত্রাসী বাসের মধ্যে প্রবেশ করে। আর এরই মধ্য দিয়ে আমরা এক ভয়ঙ্কর ফাইট দেখতে পাই প্রমাণ বাসের মধ্যে। তারা সকলে মিলে সেই সন্ত্রাসের সঙ্গে পেরে উঠছিল না, কিন্তু একটা পর্যায়ে হঠাৎ করেই তাকে যখন জব্দ করে তখনই আরো এক পুলিশ অফিসার সন্ত্রাসী সেই বাসের মধ্যে প্রবেশ করে এবং সকলকে মারতে শুরু করে। কিন্তু তখনই ড্যান এসে তাদেরকে অনেক মারে এবং বাস থেকে দুজনকেই নিচে ফেলে দেয়। এরপর আমরা দেখতে পাই তারা একটি পাহাড়ের উঁচু রাস্তায় উঠেছে এবং বাসটিকে থামিয়ে তারা বলে হয়তো বা প্রত্যেকেই তারা মেরে ফেলেছে, কিন্তু তখনই মাইক বলে এখনো একজন বাকি রয়েছে। তখন সেই বাসটিকে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে পেছনের দিকে চলতে শুরু করে। প্রতিমধ্যে তারা সেই সন্ত্রাসী অর্থাৎ গ্যাংয়ের লিডার যে ছিল তাকে দেখতে পায় আর গাড়ি করে আসছে। তখন তারা সেই গাড়িটিকে বাস দিয়ে ধাক্কার পর ধাক্কা দিতে দিতে সেই পাহাড় থেকে ফেলে দেয় এবং সেই সন্ত্রাসীটির সেখানেই মৃত্যু ঘটে। এরপর আমরা দেখতে পাই জয় তার গ্রামে পৌঁছে গেছে এবং গ্রামের মানুষদেরকে সংগ্রামমূলক বিভিন্ন কথা বলতে থাকে। এরপর জয় তার কঠিন সময়ের বন্ধুদেরকে অর্থাৎ মাইক ও ড্যান এবং স্টারকে বিদায় দেয়। আর এরই মধ্য দিয়ে আজকের মুভিটির এন্ড ঘটে। মুভিটির শিক্ষণীয় বিষয় হলো মুভিটি বর্তমান পরিস্থিতির নির্মম স্বার্থপরতার ওপর ভিত্তি করে নির্মিত। কেননা আজ আমার অন্য ভাইরা যখন বিপদের মুখে তখন আমরা উৎসব পালন করছি, কিন্তু সেই বিপদ একসময় আমাদেরও আসবে এবং এভাবেই ধ্বংসের মুখে চলে যাব আমরা। মুভিতে দেখানো হয়েছে নিঃস্বার্থ সাহায্য আর এরই মধ্য দিয়ে শান্তির প্রতিষ্ঠা। আসলে আমাদের বাস্তবেও এরকম হওয়া উচিত। নিঃস্বার্থ সাহায্য অনেক বেশি কার্যকর হয় শান্তি প্রতিষ্ঠার জন্য। যদি তোমরাও তাই মনে করো তবে কমেন্টে তোমার নাম লিখে যাবে অবশ্যই। আর মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা। এরকম নতুন ইন্টারেস্টিং ও বাছাই করা মুভি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। গুড বাই।